তো আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথাটা শুনতে পাচ্ছ? একটু টেক্সট মেসেজ করে জানিয়ে দেবে আমার কথাটা শুনতে পাচ্ছ কি না। ওকে, চলো দেখো আজকে আমরা যেটা পড়বো, এর আগের দিন ক্লাসে যেটা হয়েছিল, জাস্ট মিনিট ওয়েট করো। এর আগের দিন ক্লাসে যেটা হয়েছিল সেটা নাউন পার্টটা পুরোটা হয়েছিল, ঠিক আছে? নাউন পার্টটা পুরোটা হয়েছে। আজ আমরা প্রোনাউনের বিষয়ে জানবো। আমরা প্রোনাউন কাকে বলে সেটা আমরা জানবো। দেখো, আমরা ইংলিশ টেক্সটটা পড়ার সাথে সাথে আমরা গ্রামার পোর্শনটা আমরা ধীরে 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 এগিয়ে রাখবো, কারণ গ্রামারটা যদি না জানা হয়, গ্রামারে 30 নাম্বার কিন্তু রয়েছে, ঠিক আছে? এই 30 নাম্বার কিন্তু পুরোপুরি চলে যাবে। মানে রাইটিংয়ে রয়েছে 30 নাম্বার, আর গ্রামারে প্রায় 10-15 নাম্বার থাকে, ঠিক আছে? আর আর্টিকেল প্রিপোজিশনটা আমি ভালো করে করাবো। ধীরে 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 গ্রামারটাকে আমি এগিয়ে রাখছি। ওকে, দেখো আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রোনাউন। তো এই প্রোনাউন বিষয়টা কি আমরা আজকে পড়ব। দেখো, আমি লিখছি, তোমরা দেখবে। হ্যাঁ, এই যে প্রোনাউন বলে একটা ওয়ার্ড আছে না, এই 1 মিনিট। দেখো এখানে লিখছি আমি। হ্যাঁ, প্রোনাউন, PRONOUN দেখতে পাচ্ছ? একটু SMS করে বলো তো রণজিৎ, দেখতে পাচ্ছ কিনা লেখাটা যেটা আমি লিখছি বোর্ডে? আচ্ছা, দেখো এই প্রোনাউন, এই যে ওয়ার্ডটা রয়েছে, এই প্রোনাউন ওয়ার্ডটা মূলত দুটো পার্টে ভাগ করা যায়। একটা প্রো, একটা হচ্ছে নাউন, ঠিক আছে? এই প্রো আর নাউন এই দুটো মিলে হচ্ছে প্রোনাউন। প্রো মানে হচ্ছে এই প্রো মানে হচ্ছে পূর্বে, এই সরি 1 মিনিট। প্রোনাউন আমরা নাউন, প্রো প্লাস নাউন, এই ওয়ার্ডটা দুভাবে আমি লিখতে পারি। প্রো প্লাস নাউন কীরকম, এটার মানেটা কি? ধরো তোমাকে আমি বলেছি একটা প্যারাগ্রাফ লিখো। সেই প্যারাগ্রাফটা কিসের নিয়ে বলেছি? যে আমাদের স্কুল নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো। আমি কি লিখবো? আমাদের স্কুল অনেক বড়, আমাদের স্কুলের টিউবওয়েল আছে, আমাদের স্কুলে এতগুলা ক্লাস আছে, আমাদের স্কুলের নাম এইটা, আমাদের স্কুলে বই আছে, আমাদের স্কুলে ক্লাস হয়, আমাদের শুধু আমাদের স্কুল আমাদের স্কুল আমাদের স্কুল আমরা প্রতিবার বলে যাচ্ছি। একটা দেখবে আমরা প্রোনাউন যদি ওয়ার্ডটা না ব্যবহার করি, বা আমরা প্রোনাউন কোনো সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে যদি আমরা প্রোনাউন না ব্যবহার করি, তাহলে আমাদের শ্রুতি মধুর হয় না। আমরা যে ওয়ার্ডটা বলি সেই ওয়ার্ডটা কিন্তু আমরা ভালোভাবে কিন্তু শুনি না, আমাদের শুনতে ভালো লাগে না। তোমাকে যদি বারবার বলা হয় রাম ভালো ছেলে, রাম ভাত খায়, রাম বই পড়ে, রাম কলকাতায় যায়, রাম এখানে, রাম ওটা, রাম এটা, রাম সেটা, রাম ওটা, তোমার ভালো লাগবে না। কিন্তু আমি রামের পরিবর্তে যদি আমি বলি রাম ভালো ছেলে, সে বই পড়ে, সে কালকে কলকাতায় গিয়েছিল, রাম স্কুলে যায় খুব সুন্দর ড্রেস পরে, তার একটা ছোট্ট ভাই আছে, তাহলে আমি কোনো সময় তার বলছি, আমি কোনো সময় রাম বলছি, আমি কোনো সময় সে বলছি, আমি কোনো সময় তিনি বলছি। তাহলে এইভাবে তাহলে এই যে সে, তিনি, ও, এরকম বলি না যে সে ভালো ছেলে, সে বই পড়ে, তাহলে সে বলতে কাকে বোঝাচ্ছে? আমি রামকেই বোঝাচ্ছি। তাহলে নাউনের পরিবর্তে আমরা যেসব ওয়ার্ডগুলো ব্যবহার করি, এবং সেই ওয়ার্ডগুলো কেন ব্যবহার করি? আমরা বাক্যটিকে সুন্দর করে তোলার জন্য, বাক্যটিকে শ্রুতি মধুর করে তোলার জন্য আমরা প্রোনাউনটা ব্যবহার করে থাকি। এখানে ডেফিনেশন হিসাবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টিড অফ এ নাউন ইকুইভ্যালেন্ট। মানে নাউনের সমতুল্যভাবে এটা কিন্তু ব্যবহার করা যায়। ইট ইজ দ্য রিপ্লেসমেন্ট অফ নাউন। মানে এটা নাউনের পরিবর্তে আমরা কিন্তু ব্যবহার করি, নাউনের সমতুল্য। এটা নাউনকেই কিন্তু বোঝাবে। দেখো এখানে বাংলাটা বলে দিয়েছি, প্রোনাউন সাধারণত নাউন বা নাউনের সমতুল্য কিছুর পরিবর্তে বসে। খুব সুন্দর করে বাংলাটা লিখেছি, ইহা নাউনকে প্রতিস্থাপন করে, মানে এটা নাউনকেই বোঝায়, এটা নাউনের সমতুল্য কাজ করে, নাউনকেই বোঝায়। কিছু কমন প্রোনাউন দেখো কি কি রয়েছে, যেমন আই রয়েছে, মি রয়েছে,
হি রয়েছে, সি রয়েছে, হিম, হিজ, হার, দে, দ্যাম, ইট, উই, আস, এটসেট্রা। এগুলো হচ্ছে কমন প্রোনাউনের উদাহরণ। ঠিক আছে, যেমন এক্সাম্পল, সি ইজ এ প্রিটি গার্ল, এখানে প্রোনাউন কোনটা? এখানে প্রোনাউন হচ্ছে সিটা। ঠিক আছে, সে বলতে কোনো একটা মেয়েকে বোঝাচ্ছে। সিটা আমরা কি, আমরা কোনো মেয়ের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করি, সি। কোনো মেয়ের ক্ষেত্রে, কোনো ফেমিনাইন জেন্ডারের ক্ষেত্রে আমরা কোনো ফিমেলের ক্ষেত্রে আমরা সিটা ব্যবহার করি, সিটা। ঠিক আছে, আর যদি মেল হয় তাহলে আমরা হিটা ব্যবহার করি, আমরা মেল হলে হিটা ব্যবহার করি। ঠিক তো? তাহলে সি ইজ এ প্রিটি গার্ল, তাহলে এখানে সিটা হচ্ছে একটা প্রোনাউনের উদাহরণ। হিজ কন্ট্রিবিউশন ইজ অ্যাপ্রিসিয়েবল, দেখো তার এই যে অনুদানটা, সেই অনুদানটা মানে অ্যাপ্রিসিয়েবল, তার অনুদানটা হচ্ছে খুব একটা অ্যাপ্রিসিয়েবল। ঠিক আছে, এখানে দেখো হিজটা কি হচ্ছে? হিজটা হচ্ছে এখানে প্রোনাউনের উদাহরণ। দেটা হচ্ছে প্রোনাউনের উদাহরণ। দিস জব ইজ ডান বাই দেম, ঠিক আছে, দেম মানে তাহার, তাহার দ্বারা এই কাজটা সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, দেম, তাহলে এখানে দেমটা হচ্ছে কি? দেমটা হচ্ছে প্রোনাউনের উদাহরণ। রোল অফ প্রোনাউন ইন এ সেন্টেন্স, একটা বাক্যে প্রোনাউনের কি রোল রয়েছে, কি ব্যবহার রয়েছে, কি কাজ রয়েছে। মনে রাখবে, প্রোনাউন্স আর ইউজুয়ালি শর্ট ওয়ার্ড, এটা একটু ছোট্ট ধরনের ওয়ার্ড। ঠিক আছে, অ্যান্ড দে আর ইউজ টু মেক সেন্টেন্স লেস ক্লাটার্ড অ্যান্ড লেস রিপিটেটিভ। দেখো এটা বারবার কিন্তু প্রোনাউনটা কিন্তু আমরা বারবার ব্যবহার করি না, এটা খুব অল্প পরিমাণে ব্যবহার করা যায়, কিন্তু যখন ব্যবহার করা যায় এটা কিন্তু শ্রুতি মধুর হয়। আমরা কারো নামের পরিবর্তে, কোনো নাউনের পরিবর্তে আমরা কিন্তু এই প্রোনাউনটা ব্যবহার করি, কোনো নাউনকেই বোঝাতে সেই প্রোনাউনটা ব্যবহার করি। আমরা বারবার নাউনটা না লিখে আমরা কোনো বাক্যকে বা কোনো বড় বড় বাক্যকে আমরা শ্রুতিমধুর করে তোলার জন্য আমরা প্রোনাউনটা ব্যবহার করি। একটা বাক্যে প্রোনাউনের কীরকম ব্যবহার রয়েছে, একটা বাক্যটিকে সুন্দর করে তোলার জন্য বা বাক্যটিকে ছোট্ট করে তোলার জন্য আমরা প্রোনাউনটা ব্যবহার করি। এটা একটা খুব ছোট্ট ওয়ার্ড, এটা একটা সেন্টেন্স গঠন করতে সাহায্য করে। ঠিক আছে, চলো তারপরে কি দেখো, এবার এখানে কতগুলো প্রোনাউন রয়েছে। তোমরা পার্টস অফ স্পিচে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এতগুলো কিছু পড়েছো। এরপরে মনে রাখবে, এই যে নাউনের যে 5টা ভাগ পড়েছো, এরপরে প্রোনাউনেরও বেশ কিছু ভাগ রয়েছে। প্রোনাউনের মোট টোটাল এখানে 9টা ভাগ রয়েছে। এখানে মোট টোটাল কটা ভাগ রয়েছে? টোটাল 9টা ভাগ রয়েছে। ঠিক আছে, টোটাল 9টা ভাগ রয়েছে। এই 9টা ভাগ আজ আমরা পড়ব। 9টা ভাগ হচ্ছে, 1 নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, তোমার পার্সোনাল বলতে কি বোঝে? পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত। ঠিক তো, তুমি বলো না আমার পার্সোনাল জিনিসে হাত দিবি না, এই আমার পার্সোনাল জিনিসে হাত দিবি না, মানে কি তোমার সেটা ব্যক্তিগত। আমরা সেই সব টাইপেরও প্রোনাউন পড়ব। 2 নম্বরে কি? পসেসিভ প্রোনাউন। 3 নম্বরে কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। 4 নম্বরে কি? ইন্টেন্সিভ প্রোনাউন। 5 নম্বরে কি? ইনডেফিনাইট প্রোনাউন। 6 নম্বরে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 7 নম্বরে কি? রিলেটিভ প্রোনাউন। 8 নম্বরে কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। 9 নম্বরে হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। আমরা এতগুলো প্রোনাউন পড়ব। 1 নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন। মনে রাখবে পার্সোনাল প্রোনাউন কাকে বলে। দেখো আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, এখানে বেশি ডিটেলস জানার কোনো দরকার নেই। ঠিক আছে, অল্প অল্প করে ছুঁয়ে যাও, তারপরে পিডিএফটা তো তোমাদের কাছে থেকে যাচ্ছে, এটা তোমরা পড়বে, ভালো করে বুঝতে পারবে। দেখো আমরা যদি ডেফিনেশন হিসাবে দেখতে যাই, বলছি পার্সোনাল প্রোনাউন ইজ ইউজড ইনস্টিড অফ এ পারসন। এই পার্সোনাল প্রোনাউন ইউজড ইনস্টিড অফ এ পারসন, একজন পার্সনের ক্ষেত্রে এটা সবচেয়ে মূল্যবান, একজন ব্যক্তির ক্ষেত্রে বোঝা হয়। যেমন কি সাচ ইজ আই, ইউ, হি, সি, উই, দে অ্যান্ড হু। ঠিক আছে, এটা কোনো ব্যক্তিগত ক্ষেত্রে কিন্তু আমরা পার্সোনাল প্রোনাউনটা ব্যবহার করি। আমার এটা নিজস্ব পার্সোনাল, আমার এটা নিজস্ব ব্যক্তিগত, এইসব ব্যক্তিগত ক্ষেত্রে বা কোনো ব্যক্তির ক্ষেত্রে সেই পার্সোনাল প্রোনাউনটা কিন্তু আমরা ব্যবহার করি। হোয়েন এই পার্সোনাল প্রোনাউন ইজ এ সাবজেক্ট, যখন এই পার্সোনাল প্রোনাউনটা একটা সাবজেক্ট থাকে, মনে রাখবে যখন এই পার্সোনাল প্রোনাউনটা একটা সাবজেক্ট হিসাবে গঠন হয়, মানে ভার্বের সাবজেক্ট হিসাবে যখন গঠন করা হয়, তখন সেটাকে আমরা বলি কি? সাবজেক্টিভ প্রোনাউন। আমি আসছি কখন সাবজেক্টিভ প্রোনাউন আমরা কিভাবে চিনব। তো প্রথমে মনে রাখো, যখন এই পার্সোনাল প্রোনাউনটা ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করবে, সেটাকে আমরা বলবো সাবজেক্টিভ প্রোনাউন। যেমন সাবজেক্টিভ প্রোনাউন কোনটা? আই, উই, হি, সি, দে অ্যান্ড ইউ,
এগুলো সবগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউনের উদাহরণ। যেমন দেখো, যেমন আই লাভ দিস বুক, এখানে ইজি মানে হচ্ছে উদাহরণ বা যেমন, হ্যাঁ, যেমন হচ্ছে আই লাভ দিস বুক। আমি একবার লিখি আই লাভ দিস বুক, আই লাভ দিস বুক, ঠিক আছে, আমি বই ভালোবাসি, আমি এই বইটা ভালোবাসি। দেখো তাহলে এখানে লাভ মানে ভালোবাসা, ভার্ব, এখানে সাবজেক্ট, বাকিটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক তো? তাহলে দেখো মনে রাখবে যে সব প্রনাউন, তাইলে এখানে প্রনাউন কোনটা? আইটা হচ্ছে এখানে প্রনাউন, ভালো করে বোঝো, আইটা হচ্ছে এখানে প্রনাউন। তাইলে এখানে আইটা মনে রাখবে যখন ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করে, তাইলে এখানে ভার্বের তো সাবজেক্ট হিসাবে কাজ করছে। 1 মিনিট দাও তো, 1 মিনিট। ঠিক আছে, মনে রাখবে when a personal pronoun when a personal pronoun is the subject of a verb, একটা পার্সোনাল প্রোনাউন যখন ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করে, দেখো এখানে ভার্বটা হচ্ছে লাভ, ভালো করে বোঝো, এখানে ভার্বটা হচ্ছে লাভ, এই লাভের আগে কিন্তু সাবজেক্ট আছে। আমরা মনে রাখবে যে ভার্বের আগে যে ওয়ার্ডটা থাকে সেটাই হয় সাবজেক্ট, আর ভার্বের পর কিন্তু অবজেক্ট বসে। ভার্বের আগে থাকলে যেসব প্রোনাউন ভার্বের আগে বসে তাকে বলা হয় সাবজেক্ট, আর যেসব প্রোনাউন ভার্বের পর বসে বা যেসব ওয়ার্ডগুলো ভার্বের পর বসে সেগুলোকে বলা হয় অবজেক্ট, মনে রাখবে। তাইলে এখানে আইটা হচ্ছে এমন একটা প্রোনাউন যেটা ভার্বের আগে বসেছে, দেখো লাভের আগে বসেছে, তাহলে যেসব প্রোনাউনগুলো ভার্বের আগে বসে তাকে আমরা বলবো সাবজেক্ট, এবং ভার্বের আগে বসে সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় বা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় সেন্টেন্সে, তাকে আমরা বলবো সাবজেক্টিভ প্রোনাউন। যেমন আই লাভ দিস বুক, দেখো লাভের আগে আই বসেছে, তাহলে আইটা হলো এখানে সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। এরপরে মনে রাখবে when a personal pronoun is not a subject and acts as the object, মনে রাখবে যখন পার্সোনাল প্রোনাউনটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় না, যখন এটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, দেন ইট ইজ কল্ড অবজেক্টিভ প্রোনাউন। মনে রাখবে ভার্বের পর বসে গেলেই সেটা হবে অবজেক্ট, ভার্বের পর বসে গেলেই সেটা হবে অবজেক্ট। যেমন মি, ইউ, হার, হিম, ইট, ইউজ, ইট, আস, দ্যাম এন্ড হুম। দেখো যেমন এখানে রয়েছে গিভ ইট টু হিম, এখানে গিভটা কি? এখানে গিভ আমি একবার লিখছি, দেখো ভালো করে বোঝো, গিভ ইট টু হিম। দেখো এখানে এটা হচ্ছে ভার্ব, এখানে গিভটা হচ্ছে ভার্ব, তার আগে সাবজেক্ট আছে কিন্তু সাবজেক্ট ইনভিজিবল আছে, সাবজেক্ট ইনভিজিবল আছে। কেউ বলছে যে গিভ ইট টু হিম, তাকে এটা দাও, কেউ বলছে। সাবজেক্ট ইনভিজিবল আছে, আমি বাদ দিচ্ছি সেটাকে। মনে রাখবে গিভটা হচ্ছে ভার্ব, ভার্বের পর কিন্তু দেখো একটা বসেছে প্রোনাউন, কি? হিম বসেছে। যেসব প্রোনাউনগুলো ভার্বের পর বসে, তাদেরকে আমরা বলি অবজেক্টিভ প্রোনাউন, কারণ আমরা জানি ভার্বের পর সবসময় অবজেক্টেই বসে, ভার্বের আগে বসে সাবজেক্ট, ভার্বের পর বসে অবজেক্ট। তাহলে যেসব প্রোনাউনগুলো ভার্বের আগে বসে সাবজেক্ট হিসাবে কাজ করে তাদেরকে বলবো আমরা সাবজেক্টিভ প্রোনাউন, আর যেসব প্রোনাউনগুলো ভার্বের পর বসে সাবজেক্ট হিসাবে কাজ করে তাদেরকে বলবো আমরা সাবজেক্টিভ প্রোনাউন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? Please tell me quickly. Reply first. Do you understand, Ranajit? Ranajit, am I audible? Yes sir. Okay, very good. এরপরে নাম্বার 2 আসছে যেটা পজেসিভ প্রোনাউন। এই পজেসিভ মানে কি? ঠিক আছে, দেখো কি বলেছে ডেফিনেশনটা এট ফার্স্ট পড়ো। বলছে এ পজেসিভ প্রোনাউন শোজ ওনারশিপ অফ সামথিং such as his, hers, its, mine, yours, ours and theirs। মনে রাখবে যেসব প্রোনাউনগুলো দ্বারা নিজের কিছু মানে নিজের ব্যক্তিগত নয়, মানে নিজের কিছু আয়ত্তে বোঝাবে, মানে তোমার সেটা নিজস্ব বোঝাবে, যে এটা আমারই, এই বইটা আমার, এই কলমটা আমার, এই ঘরটা আমার, ঠিক আছে, মানে এটা কারণ এটা আমার, এই কলমটা আমার, এই কলমটা শুধু আমার না, এই কলমটা আমার, এই রকম টাইপের।
মানে তোমার নিজস্ব কিছু জিনিস বোঝাবে, তোমার কিছু ব্যক্তিগত, তোমার কিছু নিজস্ব জিনিস বোঝাবে, মানে সেটার মালিক শুধুমাত্র তুমি, সেটার মালিক শুধুমাত্র তুমি। তখন তাকে আমরা, তাহলে এইসব প্রোনাউনগুলোকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন, সরি কি বলবো পজেসিভ প্রোনাউন। 2 নম্বরে রয়েছে পজেসিভ প্রোনাউন। যেমন দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার। আচ্ছা, দিস পেন ইজ মাই আমি তো লিখতে পারি দিস পেন ইজ মাই, দিস পেন ইজ মাই, দিস পেন ইজ মাই, কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ মাই বলতে, মাই মানেও তো আমার, মাই বলতে তোমার সেটা নিজস্বকে বোঝাচ্ছে না, তুমি একটু বোঝো এই কলমটা আমার। কিন্তু যদি আমি বলি দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার, দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার, মানে আমারের উপর একটু বেশি জোর পড়ছে। ঠিক আছে, মানে ওই কলমটার কারো ছোঁয়া মানে অধিকার নেই, কলমটা শুধুমাত্র আমার। ঠিক আছে, দিস পেন ইজ মাইন, ইয়োর্স ওয়ান ইজ নট রিয়েল। ঠিক আছে, তোমার একটাও সত্য নয়, তোমার একটাও সত্য নয়, ইয়োর্স ওয়ান্স ইজ নট রিয়েল, তোমার একটাও সত্য নয়। ইয়োর আর ইয়োর্স, ইয়োর আর ইয়োর্স মনে রাখবে, এইসব ওয়ার্ডগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন, এগুলো মনে রাখবে। হিজ, হার্স, ইট, মাইন, ইয়োর্স, আওয়ার্স অ্যান্ড দেয়ার্স, এই কটাই মনে রাখবে, এর বাইরে পরীক্ষায় পড়ে না। ঠিক আছে, এই কটাই মনে রাখলেই যথেষ্ট। ইয়োর্স ওয়ান ইজ নট রিয়েল, তোমার একটাও সত্য নয়। টেক হার্স ফ্রম দ্য রুম, টেক হার্স ফ্রম দ্য রুম। তাহলে আমরা কি পড়লাম? পার্সোনাল প্রোনাউন বলতে কি পড়লাম না, কোনো একটা তোমার নিজস্ব ব্যক্তিগত কি বোঝাবে, তোমার নিজস্ব পার্সোনাল বোঝাবে, পার্সোনাল। ঠিক আছে, মাই, মি, হ্যাঁ, মি, ইউ, হার, হিম, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আই, ইউ, হি, সি, উই, দে, হু, এগুলো হচ্ছে সব হচ্ছে পার্সোনাল প্রোনাউনের উদাহরণ। এরপর পজেসিভ প্রোনাউন কি? কোনো কিছু তোমার নিজস্ব ব্যক্তিগত, তোমার নিজস্ব মালিকানা বোঝাবে, বা তুমি সেটার মালিক শুধুমাত্র তুমিই, বা অন্য কিছু যাই হোক না কেন, সেগুলো সব হচ্ছে পজেসিভ প্রোনাউনের উদাহরণ। এরপর আসছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা পড়ার আগে তোমরা ভূগোলে পড়েছ রিফ্লেকশন বা অ্যালবেডো। ভূগোলে একটা কথা তোমরা শুনেছো, অ্যালবেডো বলে শুনেছো? অ্যালবেডো শুনেছো? বলো ইয়েস অর নো। অ্যালবেডো বলে শুনেছো? হ্যাঁ, অ্যালবেডো কোনটা? না, সূর্য থেকে আগত রশ্মি, ভালো করে বোঝা, আগে আমি ভূগোল পড়াই, হ্যাঁ, তারপর তুমি ইংলিশটা পড়ো। সূর্য থেকে আগত রশ্মি ভূপৃষ্ঠে যখন পতিত হয়, তখন ভূপৃষ্ঠের সমস্ত আলোটা পড়ে না, কিছু অংশ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আবার সূর্যের কাছে ফিরে যায়, কিছুটা আলো আবার সূর্যের কাছে ফিরে যায়। এই যে ফিরে যাওয়ার ঘটনা, এই প্রত্যাবর্তনের ঘটনাটাকেই বলা হয় অ্যালবেডো। ঠিক আছে, এই প্রত্যাবর্তন ঘটনাটাকেই বলা হয় অ্যালবেডো, অ্যালবেডো। ঠিক আছে, অ্যালবেডো বলে। তো অ্যালবেডোর মতোই হচ্ছে এই রিফ্লেক্সিভ প্রোনাউন। এই অ্যালবেডোর এই কনসেপ্টটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কীরকম? ধরো আমি তোমাকে বললাম একটা কথা, ধরো তুমি এই যে আমার সাথে কথা বলছো বা কথা বলবে, ধরো হঠাৎ করে অর্ক প্রশ্ন করে ফেললো যে স্যার আমাদের কি আগামীকালকে টিউশন হবে, ধরো অর্ক বলে ফেললো। তো অর্ক কথাটা বলার আগে অর্ক তো মনে মনেও তো ভেবেছে প্রশ্নটা, অর্ক তো মনে মনে ভেবেছে প্রশ্নটা যে আমি কি বলবো স্যারকে। না হঠাৎ করে মুখ থেকে একদম বড় বড় করে বেরিয়ে গেল না ভাবার আগে, এটা তো হয় না। তুমি কিছু কাজ করার আগে তো তুমি কিছু ভাবো যে আমি এটা করছি, কাউকে কিছু বলার আগে তো তুমি ভাবো যে আমি ওটা বলবো, ওটা বললে কি হবে, বা কিছু একটা ভাবো যে আমি ওটা বলবো। ওই যে প্রশ্নটা ভাবো, সেই প্রশ্নটা নিজের মনের মধ্যে তো একবার করো যে এইভাবে আমি বলবো। ঠিক আছে, তাহলে এই যে তুমি একটা কাজ নিজে করছো, বা তুমি একটা কাজ করছো কিন্তু নিজেকে আগে প্রশ্ন করছো, বা তুমি কাউকে কিছু প্রশ্ন করবে, 1 মিনিট, সর্দি হয়ে গেছে, তুমি কাউকে কিছু বলবে, সেটা আগে একবার নিজের মধ্যে আগে যাচাই করে নিচ্ছ, নিজের মধ্যে আগে অ্যাপ্লাই করে নিচ্ছ, এটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হুইচ আই এম টেলিং টু ইউ। রিফ্লেক্সিভ প্রোনাউন রেফার্স ব্যাক টু দ্য সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স। মানে রিফ্লেক্সিভ প্রোনাউনটা তোমার কাছেই ফিরে আসে, সাবজেক্ট নিজেই একবার
অ্যাপ্লাই করে ফেলে বাক্যের মধ্যে। দে আর মাইসেলফ, তারা হচ্ছে কি মাইসেলফ, হিমসেলফ, এই ওয়ার্ডগুলো রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ। হারসেলফ, আওয়ারসেলফস, দেমসেলফ, ইয়োরসেলফস অ্যান্ড ইটসেলফ। মাইসেলফ মানে আমি নিজে, হিমসেলফ মানে সে নিজে, হারসেলফ মানে সে নিজে, এখানে হিমসেলফ মানে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, হারসেলফ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। আওয়ার সেলফস মানে বহুবচন, আমরা নিজেরা, দেম সেলফ তারা নিজেরা, ইয়োর সেলফ তোমরা নিজেরা। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে ইট সেলফ মানে ইহা, এটা কোনো বস্তুর ক্ষেত্রে হয়, এটা নিজে। তাহলে দেখো, নিজে, আগে নিজে তারপরে পরে, আগে নিজে কাজ করো তারপরে পরে, আমার নিজের, ঠিক আছে, আমি আগে খাই তারপরে আমি অপরকে খাওয়াবো। যেমন এক্সাম্পল কি, আই আস্ক মাই সেলফ হোয়েন আই টেক এ ডিসিশন, আমি নিজেকে জিজ্ঞাসা করি কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে, আমি নিজেকে প্রশ্ন করি, আমি নিজেকে ভাবি, আমি ওই জিনিসটা ভাবি কিছু করার আগে। আমরা তো হঠাৎ করে কিছু করে দিই না, করি কি? ধরো অর্ক কাউকে প্রপোজ করতে যাবে, ঠিক তো, অর্ক কাউকে প্রপোজ করতে যাবে, এরপর কি করবে অর্ক? হঠাৎ করে কি তুম করে বলে দেবে? অর্ক তো ভাববে, রণজিৎ হয়তো ভাবাবে তাকে, অর্ক কি বলবি একটু ভেবে নে ভাই। অর্ককে একটু বললো, অর্ক কি বলবে একটু ভেবে নাও, ভেবে নাও কি বলবে তার কাছে। অর্ক হয়তো বারবার প্র্যাকটিস করছে রণজিৎকে বলে বলে, ঠিক আছে, যে ভাই এরকম আমি বলবো, এরকম আমি বলছি, হ্যাঁ, বারবার প্র্যাকটিস করছে, রণজিৎকে বলছে আর প্র্যাকটিস করছে। তা ওটা বলার আগে, মেন লোকটাকে বলার আগে সে নিজেকে একবার ভাবছে, নিজেকে একবার জিজ্ঞাসা করছে, একবার প্র্যাকটিস করছে। আই আস্কড মাই সেলফ হোয়েন আই টেক এ ডিসিশন, যখন আমি কোনো ডিসিশন নিই আমি নিজেকে আগে প্রশ্ন করি। হি স্পোক টু হিমসেলফ, সে নিজের সাথে কথা বলে, হি স্পোক টু হিমসেলফ, সে নিজের সাথে কথা বলে। উই লার্ন অ্যাবাউট আওয়ার সেলফস এভরি ডে, আমরা নিজেদের মধ্যে প্রতিদিন পড়াশোনা করি, আমরা নিজেরাই প্রতিদিন পড়াশোনা করি। হ্যাঁ, তাহলে এই গেল রিফ্লেক্সিভ প্রোনাউন, এই গেল রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন। ইন্টেন্সিভ প্রোনাউন মানে হচ্ছে ওই সেম রিফ্লেক্সিভের মতোই। হ্যাঁ, অ্যান ইন্টেন্সিভ প্রোনাউন ইজ ইউজড ফর এমফাসাইজ। ইন্টেন্সিভ প্রোনাউন আর মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, আওয়ারসেলফ, ইটসেলফ, ইয়োরসেলফ, আওয়ারসেলফ, দেমসেলফ, ঠিক আছে। 1 মিনিট ওয়েট করো তো। এখানে করো, একটু পরে দিয়ে দিচ্ছি। দেখো ইন্টেন্সিভ প্রোনাউনটা কি? ইন্টেন্সিভ প্রোনাউনটা মানে দেখো, ইউজ ফর এমফাসাইজ। এমফাসাইজ মানে কি? মানে কোনো কিছুর উপরে মানে স্ট্রেস দেওয়া, কোনো কিছুর উপরে জোরপূর্বক, মানে জোর দেওয়া, কোনো কিছুর উপরে জোর, ঠিক আছে, মানে কোনো কিছুর উপরে তুমি স্ট্রেস দিচ্ছ, কোনো কিছুর উপরে মানে ওটার উপরে ইম্পর্টেন্ট দিচ্ছ, তুমি ওটার উপরে জোরটা বেশি দিচ্ছ। কোন কোন প্রোনাউনগুলো হলো ইন্টেন্সিভ প্রোনাউন মনে রাখবে, আমি এক্সাম্পলের সময় আরও ভালো করে বোঝাচ্ছি। যেমন মাইসেলফ, হিমসেলফ, দাঁড়াও, দেখো মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, আওয়ারসেলফ, ইটসেলফ, হ্যাঁ, আওয়ারসেলফস, এগুলো সব হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউনের উদাহরণ। কীরকম জোর দেওয়া, মানে এটা মনে রাখবে, used for emphasis, used for emphasis। হ্যাঁ, ধরো আমি বললাম আই মাইসেলফ, যেমন এই উদাহরণটাই আমি দিচ্ছি। হ্যাঁ, আই মাইসেলফ হ্যাভ ডান দ্য জব, ভালো করে বোঝো। হ্যাঁ, ডান দ্য জব, দেখো আমি নিজে কাজটা কমপ্লিট করেছি। তুমি স্ট্রেস দিচ্ছ, তুমি জোর দিচ্ছ কোনটার উপরে? তোমার নিজের উপরে। তুমি নিজের উপরে জোর দিচ্ছ যে তুমি নিজে কাজটা শেষ করেছো। কাউকে বলো না, কেউ জিজ্ঞাসা করবে ওই কাজটা কে করেছে, তুমি বুক থাপড়ে বলবে হ্যাঁ আমি ওটা নিজে কাজটা করেছি, নিজে। তুমি নিজের উপরে স্ট্রেস দিচ্ছ, নিজের উপরে বলছো, জোরপূর্বক বলছো হ্যাঁ আমি ওটা নিজে করেছি, আমি ওই প্রজেক্টটা নিজে লিখেছি, নিজে, কেউ আমাকে হেল্প করেনি, আমি নিজে করেছি, ঠিক আছে। এটাই হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন, মানে যেসব প্রোনাউনগুলো কোনো কিছু জোরপূর্বক ব্যবহার করা হয়, মানে কোনো কিছুর উপরে জোর দেওয়া হয়,
ঠিক আছে, কোনো কিছুর উপরে স্ট্রেস দেওয়া হয় বা বা জোর দেওয়া হয়, সেই সব প্রোনাউনগুলোকে আমরা বলি ইন্টেন্সিভ প্রোনাউন। যেমন মাইসেলফ মানে আমি নিজে, হিমসেলফ সে নিজে, ঠিক আছে, হিমসেলফ সে নিজে, হারসেলফ সে নিজে, ইয়োরসেলফ তুমি নিজে, ইটসেলফ সেটা নিজে, ইয়োরসেলফ তোমরা নিজেরা, আওয়ারসেলফ আমরা নিজেরা, দেমসেলফ তারা নিজেরা, তারা নিজেরা সেখানে গিয়েছিল, আমরা সেখানে গিয়েছিলাম, তোমরা সেখানে গিয়েছিলে, তোমরা নিজেরা সেখানে গিয়েছিলে। হ্যাঁ, মানে কারোর উপরে এমফাসাইজ করা, কারোর উপরে জোর দেওয়া, এটাই হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন। ঠিক আছে, যেমন দ্য প্রেসিডেন্ট হিমসেলফ ভিজিটেড দ্য এরিয়া, প্রেসিডেন্ট নিজে সেই এরিয়াতে গিয়েছিল, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি নিজে সেই এরিয়াতে ভিজিট করেছে। ঠিক আছে, বা আমরা যদি বলি যে দ্য চিফ মিনিস্টার হিমসেলফ দ্য প্রাইম মিনিস্টার হিমসেলফ ভিজিটেড দ্য এরিয়া, প্রাইম মিনিস্টার নিজে সেই এরিয়াটা ভিজিট করেছে। হি হিমসেলফ আই ক্যান নট ডু ইট, হি হিমসেলফ ক্যান নট ডু ইট, সে নিজে কাজটা করেনি, মানে তার উপরে জোর দেওয়া হচ্ছে একটু বেশি করে, সে নিজে কাজটা করেই না, অন্যের দিয়ে করেছে, সে নিজে করেইনি কাজটা, আমি নিজে কাজটা করেছি, সে নিজে সেখানে গেছে, মানে কি কারোর উপরে আমরা জোর দিচ্ছি বা নিজের উপরে স্ট্রেস ফেলছি, জোর দিচ্ছি, এটাই হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? অর্ক, রণজিৎ, অর্ক হোয়াই আর ইউ লেট? অর্ক হোয়াই আর ইউ লেট? ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্ক? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? স্যার আমি একটু বাইরে আছি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ক্লাসটা রেকর্ডেড পেয়ে যাবে। এরপর আমরা পড়বো ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন কি? আচ্ছা 5, 6, 7, 8। আচ্ছা আজকে ইনডেফিনাইটটাই করাচ্ছি শুধুমাত্র। হ্যাঁ দেখো, ইনডেফিনাইট প্রোনাউন কি বলছে, অ্যান ইনডেফিনাইট প্রোনাউন রেফার্স টু অ্যান ইনডেফিনাইট অর নন স্পেসিফিক পারসন অর থিং। দেখো এখানে ইনডেফিনাইট বলতে কি বোঝায়, ডেফিনাইট আর ইনডেফিনাইট বলতে বোঝো। ডেফিনাইট বলতে কাউকে কিছু নির্দিষ্ট করে বোঝাচ্ছে, ঠিক আছে, মানে কাউকে কিছু যদি আমি নির্দিষ্ট করে বলি যে কুকুরটা অনেক ভালো, ছেলেটা অনেক খারাপ, ঠিক আছে, মানে ছেলেটা, কুকুরটা, বইটা, কলমটা, লোকটা, মেয়েটা, আমি কাউকে নির্দিষ্ট করে বলছি, আমি কাউকে ডেফিনাইট করছি, আমি কাউকে মানে নির্দিষ্ট করে বলছি, স্পেসিফিক বলছি যে ওই ছেলেটাই হচ্ছে, ওই মেয়েটাই হচ্ছে, ওই বইটাই হচ্ছে, ওই কুকুরটাই হচ্ছে, ওই বাঁদরটাই হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে ডেফিনাইট প্রোনাউন। কিন্তু ইনডেফিনাইট কোনটা, যেটা আমি আজকে পড়বো, এখন পড়বো, ইনডেফিনাইট হচ্ছে যেটা আমি কোনো নির্দিষ্ট বলবো না, নির্দিষ্ট বোঝাবো না। ভালো করে বোঝো, যেটার কোনো নির্দিষ্টতা নেই। An indefinite pronoun refers to an indefinite or non-specific person or thing. কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দিষ্ট করে এখানে কিন্তু বোঝাবে না, কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দিষ্ট করে এখানে কিন্তু বোঝাবে না। যেমন কোনগুলো, এনি, এনিথিং, সাম, সামওয়ান, সামবডি, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, নোবডি, নান, সেভারাল, সাম, ফর, মেনি, ইচ, এগুলো সব কিন্তু ইনডেফিনাইট প্রোনাউনের উদাহরণ। ইনডেফিনাইট প্রোনাউনটা কীরকম দেখো, আমি একটু এক্সাম্পলে যাই। এখানে বলছে সব মানুষ কিন্তু জড়ো হয়েছে, আমি বললাম এটা সবার মধ্যে ভাগ্য, বা আমি বললাম যে সব ছেলেরাই ভালো, ঠিক আছে, সবাই ভালো। ধরো আমি বললাম এখানে এই ঘরটাতে এক গাদা ছেলে আছে, ঘর ভর্তি ছেলে আছে, বা ঘর ভর্তি কলম রাখা আছে, এই ঘরটায় অনেকগুলো কলম রাখা আছে, বা থালা বেগ দিয়ে কিছু হোক রাখা আছে, এক জিনিস রাখা আছে। আমি বললাম সব কলমগুলোই ভালো, ঠিক আছে, সব কলমগুলোই ভালো, মানে অল পেন, বা অল দ্য পিপল, বা
বা অল দ্য পেন, হ্যাঁ অল দ্য পেনস বা অল দ্য পেন বা অল পেনস আর গুড, সব পেন ভালো। ঠিক আছে, দেখো এখানে কোনো নির্দিষ্ট কলমকে আমি বোঝাচ্ছি না, বা আমি বলছি যে কুকুর কুকুর খুব বুদ্ধিমান প্রাণী, কুকুর খুব বুদ্ধিমান প্রাণী। দাও 1 মিনিট ওয়েট করো তো। হ্যালো, হ্যাঁ বলছি একটু আপনি একটু পরে করুন, আমি ক্লাসে আছি, একটু বাবা মানে নেই একটু, হ্যাঁ 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে। কি বলছে, ইনডিফিনাইট মানে কি বললাম, ইনডিফিনাইট মানে হচ্ছে যে কোনো নির্দিষ্ট করে কিন্তু বোঝাবে না কাউকে, নন স্পেসিফিক মানে অনির্দিষ্ট বোঝাবে, কে হচ্ছে কে জানে। তো যদি বলি মানুষ বুদ্ধিমান প্রাণী, মানুষ বুদ্ধিমান প্রাণী, আমি সব মানুষকেই বোঝাচ্ছি, কোনো নির্দিষ্ট কোনো একক মানুষকে বোঝাইনি। যে রাম বুদ্ধিমান একটা ছেলে, রাম বুদ্ধিমান ছেলে, এটা এটা হলো একটা নির্দিষ্ট, যে রামকে বোঝাচ্ছি যে রাম বুদ্ধিমান ছেলে। কিন্তু যদি বলি ছেলেরা বুদ্ধিমান বা গোটা পৃথিবীতে যত মানুষ আছে সবাই বুদ্ধিমান, তো এটা কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছি না। ঠিক আছে, যেমন এখানে দেখো বলছে অল পিপল গেদার্ড হিয়ার ফর দ্য সেম পারপাস, সমস্ত মানুষ এখানে জড়ো হয়েছে ওই একই পারপাসে, একই বিষয় নিয়ে। ঠিক আছে, অল পিপল এখানে কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না যে রাম, শ্যাম, যদু, মধু, শ্যাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন সবাই এসেছে, কাউকে কিছু নাম ধরে ধরে বোঝাচ্ছে না, অল পিপল সব মানুষ জড়ো হয়েছে। ঠিক আছে, দেখো আরেকটা কি বলেছে এখানে, বলছে অ্যান ইনডিফিনাইট প্রোনাউন মে লুক লাইক অ্যান ইনডিফিনাইট অ্যাডজেক্টিভ। এটা দেখো এই ইনডিফিনাইট প্রোনাউনটা ইনডিফিনাইট অ্যাডজেক্টিভের মতোই কিন্তু দেখতে হয়, ইনডিফিনাইট অ্যাডজেক্টিভের মতোই কিন্তু ব্যবহার করা হয়, বাট ইট ইজ ইউজড ডিফারেন্টলি ইন সেন্টেন্স, কিন্তু এটা সেন্টেন্সে কিন্তু বিভিন্নভাবে কিন্তু ব্যবহার হয়ে থাকে, মনে রাখবে। কি বললাম, ইনডিফিনাইট প্রোনাউনটা ইনডিফিনাইট অ্যাডজেক্টিভের মতো দেখতে, কিন্তু বাক্যে বিভিন্নভাবে এটা কিন্তু ব্যবহার করা হয়, বাই টেকিং দ্য প্লেস অফ এ নাউন, এটা বিভিন্ন নাউনের বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয়, বিভিন্ন জায়গাতে নাউনের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটার ব্যবহার হয়ে থাকে। তারপরে দেখো সেকেন্ড এক্সাম্পলটা কি বলেছে, বলছে ডাজ এনিওয়ান নো এনিথিং অ্যাবাউট দ্য ম্যাটার, ডাজ এনিওয়ান নো যে কেউ জানে এই বিষয়, যে কেউ জানে এটা, এনিথিং অ্যাবাউট দ্য ম্যাটার, ডাজ এনিওয়ান নো যে কেউ জানে এই বিষয়ে। হ্যাঁ মানে আমি নির্দিষ্ট করে বলছি না যে সে জানে সে জানে সে জানে, রাম জানে, লক্ষণ জানে, ভরত জানে, শত্রুঘ্ন জানে, আমি বলছি না, বা অর্ক জানে, রণজিৎ জানে, এরকম ভাবে বলছি না, যে এটা যে কেউ জানে, সবাই জানে। আমি নির্দিষ্ট করে কিছু বলছি না, আমি অনির্দিষ্ট, আপনি কাউকে স্পেসিফিক কিছু বলছি না। এনিবডি ক্যান প্লে দ্য গেম ইজিলি, যে কেউ এই গেমটা সহজেই খেলতে পারে। ঠিক আছে, যে কেউ খেলতে পারে এই গেমটা। তাহলে দেখো এই এনিবডিটা হচ্ছে কি একটা ইনডেফিনাইট প্রোনাউনের উদাহরণ। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফিয়ার। তাহলে এখানে দেখো নানটা হচ্ছে কি ইনডেফিনাইট প্রোনাউন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা আমি নেক্সট দিন আলোচনা করব। ডেমনস্ট্রেটিভ মানে 6, 7, 8, 9 চারটা আমি নেক্সট দিন আলোচনা করব। এই পর্যন্ত কারো কিছু অসুবিধা থাকলে বলো, এই পর্যন্ত কারো কিছু অসুবিধা থাকলে বলো, আমি আবার রিপিট করব, বলো কোনো যদি অসুবিধা থাকে তোমরা বলতে পারো। ওকে, বলো রণজিৎ, আর কোনো কিছু অসুবিধা? দেখো আমরা এর আগে নাউনটা পড়লাম, এরপর কিন্তু সহজ থেকে তোমরা কিন্তু জটিলতার দিকে যাচ্ছ। মানে ভেবো না সবাই ওই নাউন মানে সব নাম টাম এবারে সহজগুলো পড়বে বলে, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স এসব নয়। এরপরে সহজ থেকে মডারেট মানে ইজি থেকে মডারেট, তারপরে কিন্তু হার্ডলি আমরা কিন্তু মানে সহজ থেকে মানে মিডিল, তারপরে কিন্তু জটিলের দিকে আমরা কিন্তু যাব। ঠিক আছে, আমরা ধীরে ধীরে সমস্ত গ্রামারটা আমরা কিন্তু ক্লিয়ার করব। ঠিক আছে, আমরা এর জন্য গ্রামারের একটা মানে কেউ যদি চায় যে একদম স্পেসিফিক আমি পুরো গ্রামারটা মানে শিখবো, সেই গ্রামারের জন্য একটা নতুন ব্যাচ ওপেন করা হবে। সেখানে অন্য কিছু থাকবে না, শুধু গ্রামার পোর্শনটা মানে ক্লাসটা পুরো গ্রামারটা ক্লাস করা হবে। এই যে তোমরা এখন এএনএম জিএনএম দিচ্ছ, রেলের পরীক্ষা দেবে, নার্সিংয়ের পরে বা আর্মি যাই পরীক্ষা দেও না কেন, ওই গ্রামার কোর্সটা কমপ্লিট করলে পুরোপুরিভাবে তুমি যে কোনো পরীক্ষার জন্য তুমি রেডি, এইটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি। আর চাকরি পরীক্ষায় গ্রামারই পড়ে,
ঠিক আছে, পুরো একদম কম্পিটিটিভনেস গ্রামার তুমি মানে পুরো একদম পুরো গ্রামারটা কভার করা হবে, মানে হবে ওটা একটা ফুল প্যাকেজ রয়েছে, ওটার ব্লু প্রিন্টটা রেডি হচ্ছে, কিভাবে কি করাবো পুরো একদম কোর্সটা তোমরা পেয়ে যাবে। যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই যোগাযোগ করবে, ফুল গ্রামার কোর্সটা, ঠিক আছে, একদম পুরো গ্রামারটা থাকবে। তাহলে বলো এই পর্যন্ত কোনো অসুবিধা অসুবিধা আছে এই পর্যন্ত? নেই তো? আচ্ছা, আর মনে রাখবে সেই গ্রামারে এত সুন্দর সুন্দর শর্টকাট ট্রিক আমি শেখাবো, এক নিমেষে গ্রামারটা দেখে উত্তর করতে পারবে। কিন্তু এই সাহিত্যে 11-12 ক্ষেত্রে এই রকম শর্টকাট ট্রিক করা যাবে না, তাহলে কিন্তু ফেল করে চলে আসবে, পরীক্ষায় সব ছেড়ে দিয়ে চলে আসবে। এখানে তোমাদেরকে ডিটেলসে শিখতে হবে, বুঝেছো? এই 11-12টা হচ্ছে ডিটেলসে শেখার জায়গা। এখানে ওই শর্টকাট ইউজ করা যাবে না, শর্টকাট কাজে লাগানো যাবে না। শর্টকাট কাজে লাগানো যাবে চাকরির পরীক্ষার ক্ষেত্রে, সেই চাকরির পরীক্ষার গ্রামারটা তোমাদেরকে শেখানো হবে নতুন কোর্সে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই যোগাযোগ করবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো এর পর্যন্ত? আচ্ছা, আমি রেকর্ডিংটা বন্ধ করছি, হ্যাঁ, ওকে।